নমস্কার, আমি শুভ্রজিৎ। উত্তর নিউজে আপনাদের জানাই স্বাগত। প্রথমেই আজকের হেডলাইন্স। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দ্রুত আরোগ্য কামনায় এবার হোমযজ্ঞ এবং দরিদ্র নারায়ণ সেবা। ফের ফুলবাড়িতে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ, মৃত এক। শিলিগুড়িতে 161টি পরিবারের হাতে ঘর তৈরির চেক মেয়রের। শিলিগুড়ির ডাস্টবিনের শহর, না পারলে ছেড়ে দিন, বামবোর্ডের দিকে আঙুল নান্টুর। আইনজীবী খুনের জের, গোটা রাজ্যের সঙ্গে কর্মবিরতি শিলিগুড়িতেও। পোকা সংক্রমণের জেরে বহু কমলার বাগান নষ্ট, দার্জিলিং কমলার সুনাম ধ্বংসের পথে। হেডলাইন্সের পর এবার বিস্তারিত। ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের দ্রুত আরোগ্য কামনায় হোমযজ্ঞ ও দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করেছিল ডাবগ্রাম 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীবৃন্দ। মঙ্গলবার ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে অতি নিষ্ঠার সাথে হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস প্রামাণিক মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে জানিয়েছেন, এদিনের হোমযজ্ঞে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছেন মন্ত্রীর আরোগ্য কামনায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা বিজন নন্দী, বিকাশ সরকার প্রমুখ। এর আগে কাশ্মীর কলোনিতে মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। ডাবগ্রাম বিধানসভা থেকে নির্বাচিত হয়ে গৌতমবাবু গত 4.5 বছরে উত্তরবঙ্গ জুড়ে উন্নয়নের জোয়ার এনেছেন। আলিপুরদুয়ার, কোচবিহার থেকে বালুরঘাট, মালদা পর্যন্ত গত কয়েক বছর ধরে গৌতমবাবু উন্নয়ন কাজে ঘুরে বেরিয়েছেন। উন্নয়নের জন্য তার প্রচণ্ড পরিশ্রমের কথা সবাই মুখে মুখে বলা শুরু করছেন। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা অঞ্চলে ঝকঝকে রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রেও গৌতমবাবুর ভূমিকা এলাকার অনেকেই স্বীকার করেছেন। এই রকম পরিশ্রমী মন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় এলাকার বহু মানুষ তার স্বাস্থ্যের উন্নতি চাইছেন। আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার আমাদের বিধায়ক এবং তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, উনি অসুস্থ হয়ে দিল্লিতে মেদান্তা হসপিটালে অ্যাডমিশন আছেন এবং ওনার বাইপাস সার্জারি হয়েছেন। আজকে 4.5 বছর ধরে উনি যে ডাবগ্রাম ফুলবাড়িতে নির্বাচিত হওয়ার পরে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হওয়ার পরে উত্তরবঙ্গের 7 জেলায় যেভাবে উত্তরবঙ্গ দপ্তরকে দিয়ে উনি যে উন্নয়নটা করেছেন, এবং 7টা জেলাতে যদি কুচবিহার থেকে কেউ গাড়ি নিয়ে রওনা দেয় মালদা পর্যন্ত, রাস্তার দুধারে শুধু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরেই ভোট পাওয়া যাবে এবং যে সকল প্রকল্প করেছে এগুলো চিন্তাই করা যায় না। আজকে গৌতমদা 4.5 বছরে যে জায়গায় ওনার দপ্তরটাকে নিয়ে গেছেন এবং এসজেডি এর চেয়ারম্যান হওয়ার পরে এসজেডি এর থেকে যে সকল উন্নয়ন করেছেন, আমরা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় যারা বসবাস করি, উনি মানুষের মন্ত্রী হয়ে গেছেন। শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য গৌতমবাবু দ্রুত আরোগ্য কামনা করেছেন। ফের তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটল ফুলবাড়িতে। মাসখানেক আগে ঘটা এমন ঘটনার পর আবারও মঙ্গলবার দুপুরে ফুলবাড়িতে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণে মৃত্যু হলো একজনের। মৃতের নাম শ্রীকৃষ্ণ বিশ্বাস, বয়স 35। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। বারবার এমন ঘটনা ঘটায় স্তম্ভিত ফুলবাড়িবাসী। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির অদূরে ফুলবাড়িতে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 2 জন। এদিন দুপুর 2:30টা নাগাদ ফুলবাড়ির বাইপাস মোড়ে একটি গ্যারেজে একটি তেলের ট্যাঙ্কারে ঝালাইয়ের কাজ চলছিল। হঠাৎ করে তাতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ট্যাঙ্কারের একটি অংশ গিয়ে পড়ে প্রায় 150 মিটার দূরে এবং একজনের দেহ গিয়ে পড়ে প্রায় 100 মিটার দূরে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপর 2 জন গুরুতর আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। আহত 2 জনের পরিচয় পাওয়া যায়নি। শিলিগুড়ি থেকে দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নেভায়। ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি পিনাকি মজুমদার, এম মজুমদার সহ অন্যান্য পুলিশ কর্তারা। কয়েকদিন আগে ফুলবাড়ি এলাকায় ঠিক একইভাবে তেলের ট্যাঙ্কার ঝালাই করার সময় একজনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন 2 জন। তারা এখনও চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বছর 3 আগে একইভাবে ট্যাঙ্কার বিস্ফোরণেও একজনের মৃত্যু হয়েছিল। পরপর এই ধরনের বিস্ফোরণে গ্যারেজ মালিকদের অভিজ্ঞতা নিয়ে যেমন প্রশ্ন দেখা দিয়েছে, তেমনি এ ব্যাপারে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এসিপি পিনাকি মজুমদার জানিয়েছেন, গ্যারেজ মালিকদের প্রয়োজনীয় অনুমতিপত্র খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে 2:40-15 নাগাদ ওই ট্যাঙ্কারটি এখানে ওয়েল্ডিং এর কাজ হচ্ছিল। ওয়েল্ডিং এর কাজ করাকালীন গ্যাসে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের ফলে ট্যাঙ্কারের সামনের পার্ট পুরো প্রায় 150 মিটার দূরে চলে গেছে। আর এখন অব্দি যা দেখা গেল, গ্যারেজ ওনার শ্রীকৃষ্ণ বিশ্বাস, ডাকনাম কালা, সেই ট্যাঙ্কারে বিস্ফোরণে মারা গেছে। তার বডি এখান থেকে প্রায় 100 ফিট পিছনে প্রাচীরের ভিতরে চলে গেছে। 2 জন ইনজিওর্ড আছে, ড্রাইভার এবং আরেকজন পথ চলতি লোক এই অব্দি হয়ে আছে। এখানে আমরা বাকিটা দেখে দিচ্ছি। এই এদের যেভাবে এরা এই গ্যারেজের কাজ করছে, ওয়েল্ডিং এর কাজ, উইদাউট টেকিং প্রিকশনারি মেজার্স,
এই ম্যাটারে আমরা পদক্ষেপ নিচ্ছি। তো এর আগেও তো একজন মারা গিয়েছিল, এরা যেভাবে করছে প্রিকশনারি মেজার্স উইদাউট টেকিং লাইসেন্স ফ্রম পঞ্চায়েত বা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, এটা আমরা গভীরভাবে দেখছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব। IHSDB প্রকল্পভুক্ত 161টি পরিবারের হাতে ঘর তৈরির চেক তুলে দিল শিলিগুড়ি পুর নিগম। মঙ্গলবার রবীন্দ্র মঞ্চে পরিবারগুলোর হাতে চেক তুলে দেন মেয়র অশোক ভট্টাচার্য, পুর নিগমের সচিব সপ্তর্ষি নাগ, মুন্সি নুরুল ইসলাম প্রমুখ। শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত 5, 10, 19, 37, 38, 40, 41, 43, 46 এবং 47 নম্বর ওয়ার্ডের 161টি পরিবারের হাতে প্রথম কিস্তি বাবদ 50,000 টাকার চেক দেওয়া হয়। বাকি আরও 2টি কিস্তিতে প্রকল্পের পুরো টাকা পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে। এই প্রসঙ্গে মেয়র অশোক ভট্টাচার্য জানিয়েছেন, এদিন 161টি পরিবারকে প্রকল্পের প্রথম কিস্তির চেক দেওয়া হলো। আরও 386টি পরিবার বাকি রয়েছে, তাদেরকেও 1 মাসের মধ্যে ঘর তৈরির টাকা এই একইভাবে দেওয়া হবে বলেও জানিয়েছেন অশোকবাবু। এটা হচ্ছে ইন্টিগ্রেটেড হাউজিং ফর স্লাম ডেভেলপমেন্ট। এই প্রকল্পটা অনেকদিন আগেকার, ইউপিএ সরকারের সময়তে। এটা যখন আমরা গভর্নমেন্টে ছিলাম তখন এই প্রকল্পটা 3টি পর্যায়ে 40 কোটি টাকা অনুমোদন হয়েছিল। তার অনেকগুলো কাজ হয়ে গেছে, বাকি অনেকগুলো কাজের গতিটা একেবারে খুব স্তব্ধ ছিল। আবার নতুন করে এই কাজটা শুরু হয়েছে। আজকে 161 জনকে 50,000 টাকা করে দেওয়া হলো, ওরা 1.5 লাখ টাকা পাবে। এটা কাজটা শুরু করলেই আবার 2টো ফেজে আরও 50 করে পাবে। শিলিগুড়ি ডাস্টবিনের শহরে পরিণত হয়েছে। বাম পুর বোর্ড শহর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারলে তাদেরকে স্পষ্ট জানিয়ে দিক, তারা তখন শহর পরিচ্ছন্ন করার কাজে নামবেন। মঙ্গলবার পুরসভার মাসিক সভায় বিরোধী দলনেতা নান্টু পাল এভাবেই তোপ দাগলেন। পুজোর পর মঙ্গলবারই ছিল পুরসভার প্রথম মাসিক অধিবেশন। এদিনের অধিবেশনে বিভিন্ন ইস্যুতে বিরোধী দলনেতা নান্টু পালের সঙ্গে তর্ক বেঁধে যায় মেয়র পরিষদ সদস্য নুরুল ইসলামের। নান্টুবাবু তার 12 নম্বর ওয়ার্ডে রাস্তাঘাট না নির্মাণ হওয়ার অভিযোগ তোলেন। হাকিমপাড়ার বহু রাস্তা নির্মাণের কাজ মাঝ রাস্তায় থমকে দেওয়া হয়েছে। নান্টুবাবু এ ব্যাপারে ক্ষোভ জানালে জবাব দেন নুরুলবাবু। পরে নুরুলবাবুর সঙ্গে নান্টুবাবুর মন্তব্য পাল্টা মন্তব্য নিয়ে তর্ক বেঁধে যায়। সেই তর্কে অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। খানিক বাদে পরিস্থিতি শান্ত হলে নান্টুবাবু বাম বোর্ডের বিরুদ্ধে ফের অভিযোগ আনেন। নান্টুবাবু বলেন, শিলিগুড়ি শহর ক্রমশ ডাস্টবিনের শহরে পরিণত হচ্ছে। বিভিন্ন স্থানে জঞ্জাল জমছে, পুরসভা জঞ্জাল সাফাই করতে পারছে না, এতে শহরের নাগরিকদের সমস্যা হচ্ছে। বাম বোর্ড জঞ্জাল সাফাই করতে না পারলে তাদের কাছে দায়িত্ব ছেড়ে দিক, তারা কাজ করে দেখিয়ে দেবেন বলেও কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন নান্টুবাবু। আমরা বলছি যে এইভাবে যদি আমরা শ্মশান ঘাট সহ বিভিন্ন জায়গাতে আমরা মনে করি যদি আপনারা কর্পোরেশন যদি না পারে, আপনারা আমাদের দায়িত্ব দিন। আমরা 7 দিনের মধ্যে আমরা অভিযান চালাবো। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নির্মল বাংলা সাফাই অভিযান, এই নাম দিয়ে আমরা মুখ্যমন্ত্রীর স্বপ্ন শিলিগুড়িকেও আমরা সরাতে চাই, শিলিগুড়িকে পরিষ্কার রাখতে চাই। এবং এর আগে আমাদের গৌতম দেবের নির্দেশে বেশ কিছু যন্ত্রপাতি কেনা হয়েছে, সেটাও যদি ভালোভাবে করা যায়। পরে সংশ্লিষ্ট মেয়র পরিষদ সদস্য মুকুল সেনগুপ্ত তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত অস্বীকার করেন। তারা জঞ্জাল সাফায় যে আন্তরিক সে কথা উল্লেখ করেন মুকুলবাবু। বলছেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম বাবু নাকি বলেছেন আধুনিক গাড়ি দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আগের ব্যবস্থাপনাটাকে যদি ঠিক রাখতে হয়, তার জন্য কি কি দরকার ছিল সেটার দিকে নজর দেওয়া উচিত ছিল। বাড়ি থেকে সোর্স থেকে যে মানে কালেকশনটা বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল যে ওয়েস্টটা কালেকশনটা করবে, জঞ্জালটা পচনশীল নয়, সেটা তো আগে করতে হবে। আগে তো মাটিটাকে দেখতে হবে, আকাশটা দেখতে হবে না। কিন্তু মাটিতে যে বাড়ি থেকে যে সংগ্রহের যে কাজটা, সেটা কিন্তু গুরুত্ব পেল না। এরপর মেয়র অশোক ভট্টাচার্য সবাই জানান, মোদীর স্বচ্ছ ভারত প্রকল্পে কলকাতা জঞ্জাল সাফায়ে 14 কোটি টাকা পেয়েছে। দার্জিলিং পাহাড়ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য টাকা পেয়েছে। তবে শিলিগুড়ি কেন টাকা পাচ্ছে না? ভারত সরকার, এটা রাজ্য সরকারের কোনো প্রজেক্ট কিন্তু নয়, আর কলকাতাকেও শুনেছি নাকি প্রায় 14 কোটি টাকা পেয়েছে। আমার মনে হচ্ছে তাহলে শিলিগুড়ি কেন স্বচ্ছ ভারত প্রজেক্টের মধ্যে 1 পয়সা কখনো তো যদি দার্জিলিংয়ে 3টে জায়গা যদি যদি দেওয়া হতো, সেটি কিন্তু আরো ভালো হতো। আমি এই জন্যই বলছি এটা কিন্তু মুখ্যমন্ত্রীর প্রজেক্ট ছিল না, এটা ভারত সরকারের একটা প্রজেক্ট স্বচ্ছ ভারত। সেই টাকাটাই দেওয়া হয়েছে, তারা সেই টাকাটা পেয়েছে, সেটাই মুখ্যমন্ত্রী লঞ্চ করে। জানি না কেন শিলিগুড়ি এর থেকে পাচ্ছে।
এদিন সভা চলাকালীন তৃণমূল কাউন্সিলর মানিক দে শুয়োরের খাটাল ও অন্যান্য বিরুদ্ধে বাম বোর্ডের বিরুদ্ধে অভিযোগ আনলে মেয়র অশোক ভট্টাচার্য পাল্টা রাজ্য সরকারের ঘাড়ে সব দোষ চাপাতে থাকেন। আর এই নিয়ে ফের সভা উত্তপ্ত হলে তৃণমূল কাউন্সিলররা সভা ওয়াকআউট করে বেরিয়ে যান। জলপাইগুড়িতে আইনজীবী খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন আইনজীবীরা। বিভিন্ন জেলার পাশাপাশি মঙ্গলবার শিলিগুড়িতেও কর্মবিরতি পালন করেন আইনজীবীরা। সকাল থেকে শিলিগুড়ি মহকুমা আদালতে স্বাভাবিক কাজকর্ম বন্ধ ছিল। আদালত চত্বর কার্যত শুনশান ছিল। সোমবারই সুরক্ষার দাবি নিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি দিয়ে কর্মবিরতির কথা জানিয়ে দেন শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিকে এদিন আইনজীবীদের কর্মবিরতির জেরে অসুবিধায় পড়েছেন বিচার প্রার্থীরা। অনেকেই আদালত চত্বরে এসে ঘুরে গিয়েছেন। কর্মবিরতি প্রসঙ্গে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্য চন্দন দে জানিয়েছেন, আইনজীবী খুনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা আইনজীবীদের সুরক্ষার দাবির পাশাপাশি দোষীদের গ্রেপ্তারেরও দাবি করেছেন। কর্মবিরতি পালন করা হলেও এদিন স্পেশাল কোর্ট খোলা ছিল বলেও জানিয়েছেন চন্দনবাবু। আপনারা হয়তো জানেন যে গতকাল আমাদের এক আইনজীবী বন্ধু এবং সিনিয়র মোস্ট আইনজীবী জলপাইগুড়ির শ্রী কমল চন্দ্র, ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার চেম্বারে এবং তার যেখানে কাজ করে সেখানে, এবং তার প্রতিবাদ হিসাবে আজকে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের ডাকে আমরা সারা পশ্চিমবঙ্গের আইনজীবীরাই কর্মবিরতি করছে। তাদেরই সেই প্রতিবাদের অঙ্গ হিসাবে আমরা আজকে শিলিগুড়ি আদালতে কর্মবিরতি পালন করছি। গোটা দেশ তো বটে, গোটা বিশ্বে দার্জিলিংয়ের কমলালেবু যে সুনাম অর্জন করেছিল তা ক্রমশ নষ্ট হতে বসেছে। দার্জিলিংয়ের কমলালেবুর বাগান নিয়ে গবেষণার অভাব এবং কমলা গাছ পরিচর্যা না থাকায় বহু কমলা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে উৎপাদন কমছে দার্জিলিং কমলার। চিন্তার ভাঁজ দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। দার্জিলিং বহু কারণে বিখ্যাত। কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে মনোরম প্রাকৃতিক পরিবেশ, দার্জিলিং চা গোটা বিশ্বে অন্যরকম। দার্জিলিংয়ের কমলালেবুরও একটা অন্যরকম ব্র্যান্ডিং তৈরি হয়েছিল, কিন্তু বিগত কয়েক বছর ধরে দার্জিলিং কমলার সেই সুনাম ব্যাহত হচ্ছে। গত বছর দার্জিলিং পাহাড়ে যে পরিমাণ কমলার উৎপাদন হয়েছিল, এবার তার থেকে 20% কমলার উৎপাদন কমেছে। বহু কমলাতে পোকার সংক্রমণ ঘটেছে, অনেক কমলা নষ্ট হয়েছে গাছে। কি কারণে দার্জিলিং কমলার উৎপাদন কমছে তার জন্য গবেষণারও দাবি উঠেছে। অনেকেই আবহাওয়ার পরিবর্তনকে এজন্য দায়ী করেন, অথচ একটা সময় এমন ছিল না। দার্জিলিং কমলার মাধ্যমে সরকারের রাজস্ব আদায় হতো। শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে তাই এখন থেকেই নাগপুরি কমলা আসা শুরু হয়েছে। দার্জিলিং কমলা এই সময় বাজারে উঠলেও তার দাম পাইকারি বাজারে হাজার পিছু 3500 টাকা থেকে 4500 টাকা। শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের ব্যবসায়ী তপন কুমার সাহা, বাসুদেব প্রসাদ এবং শুভরক্ষিত বলেন, ডিসেম্বর এবং জানুয়ারি থেকে দার্জিলিং কমলার বাজার পুরো দমে উঠবে। যদিও এখন দার্জিলিং এবং নাগপুরি কমলা একটু একটু করে দেখা যাচ্ছে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে। এখন এই হচ্ছে কি দিন দিন ফসলটা কম হয়ে যাচ্ছে। আগে বছর তুলনায় এবার 20 থেকে 25% আছে। আর কোনো সরকার থেকে সহযোগ নাই কিষানদের, এই জন্য দিন দিন ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে যে গাছে ভরতো 2000 লেবু, এই বছর ওই গাছে 100 লেবু ধরেছে। দার্জিলিং নাম তো পুরো ইন্ডিয়াতে আছে, লেকিন এর অস্তিত্ব ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে अगर কোনো সরকার উদ্দেশ্য না নিলে। ফলন কম হয়েছে, ফলন খুব একটা ভালো হয়নি, আর এই জন্যই একটু রেট এখন ধরেন 3500 টাকা থেকে 4500 টাকা হাজার বাড়বে। বাজার তো ধরেন আপনার গদিতে কেমন মাল আসে না আসে ওই হিসেবে দাম হয়, ওই হিসেবে দাম হবে। যদি ফলন যেহেতু কম, মালের দাম নিশ্চয়ই বাড়বে। যেহেতু ফলনের সাইজ, নাগপুরের সাইজ খুব ভালো, টিকসই ভালো। দার্জিলিংয়ের কমলালেবু ওই টিকসই নাই, ওই নাই, আপনি ওই সাইজ হয় না, এই কারণে সুনাম নষ্ট হয়ে যাচ্ছে। কমলালেবু এবার একটু ফসল কম আছে পোকার কারণে এবং যথার্থ পরিচর্যার অভাবে ফসল এবার খুব একটা ভালো নেই। তো এর পাশাপাশি এও বলবো, দার্জিলিং কমলালেবুর অভাব থাকলেও নাগপুরের কমলালেবুর ফসল ভালো আছে। দার্জিলিং কমলালেবুর অভাব নাগপুরের কমলালেবু মেটাবে, এটা আমাদের আশা আর কি। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত বোর্ড না থাকায় শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে 2,42,00,000 টাকা ফেরত যাওয়ার উপক্রম হয়েছে। সভাধিপতি হিসেবে শপথ নেওয়ার পর তাপস সরকার সেই টাকা আটকে তা কাজে নামানোর জন্য তৎপর হলেন। সভাধিপতি হিসেবে শপথ নেওয়ার পর অধ্যাপক তাপস সরকার শিলিগুড়ি মহকুমার গ্রামগুলিতে বিভিন্ন কাজে তৎপর হয়েছেন। তিনি লক্ষ্য করছেন হর্টিকালচার বিভাগে 2,42,00,000 টাকা এসেছে।
আনারস এবং কলা চাষিদের জন্য সেই টাকা কাজে লাগানো যায়, কিন্তু পুরো টাকা আটকে আছে স্রেফ পঞ্চায়েত বোর্ড না থাকায়। সভাধিপতি এবার সেই টাকা যাতে ফেরত না যায় তার জন্য তৎপর হয়েছেন। এরই সঙ্গে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদে সভাধিপতি জানান, সামনে শুখা মরশুম, জলের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তিনি 2 তারিখে সকলকে নিয়ে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী সড়ক যোজনাতে কিছু রাস্তার কাজের জন্য সভাধিপতি নজর দিচ্ছেন। সভাধিপতি আরও জানিয়েছেন, মৎস্য দপ্তরে অনেক প্রকল্পের কাজ করা যাচ্ছে না, সেদিকেও তিনি এবার লক্ষ্য রাখবেন। আমরা দেখলাম যে পানীয় জলের সংকট দেখা দিতে পারে। এমনি বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যা আছে, চাহিদা প্রচুর। সেই কারণে আমরা আগামী 1 ডিসেম্বর 2টোর সময় পানীয় জলের মিটিংয়ে থাকবেন হচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি, বিভিন্ন ব্লকের বিডিও এবং 22টা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং মহকুমা পরিষদের যারা মেম্বার আছেন 9 জন মেম্বার থাকবেন। আমরা 56টা তালিকা করেছি, 56টা হবে না মনে হচ্ছে। সেখানে গোটা 50 রাস্তা হয়তো হয়ে যেতে পারে, তাতে বলে গোটা 50 রাস্তা হয়ে যেতে হবে, করতে পারবে, বললাম 50 টাকা করে দিতে হবে। আর 10টা রাস্তা, নতুন রাস্তা আমরা শুরু করবো। এসজেডিএ কেলেঙ্কারি মামলায় অন্যতম অভিযুক্ত আইএএস গোদালা কিরণ কুমার মঙ্গলবার শিলিগুড়ি আদালতে হাজিরা দিলেন। তার বিচারের পরবর্তী দিন ধার্য হয়েছে 29শে জানুয়ারি। গোদালা কিরণ কুমার এসজেডিএ সিইও থাকার সময় কোটি কোটি টাকার কেলেঙ্কারি এসজেডিএতে হয় বলে অভিযোগ। আর অভিযোগের তদন্তে নেমে পুলিশ অনেককেই গ্রেপ্তার করে। এর মধ্যে অন্যতম হলো গোদালা কিরণ কুমার। পুজোর ঠিক আগে জামিন পান গোদালা। অনেকদিন সংশোধনাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। মঙ্গলবার তার মামলার শুনানি থাকায় সশরীরে আদালতে হাজিরা দেন তিনি। তবে সাংবাদিকদের সামনে কোনো কথা বলেননি। আদালতে উপস্থিত হওয়ার সময় গোদালাকে এদিন হাসি মুখেই থাকতে দেখা যায়। আগের মতো গোমরা এবং কালো মুখ এদিন তার দেখা যায়নি। তার হয়ে আইনজীবী অত্রি শর্মা তার বিচার সংক্রান্ত বিষয়ের তথ্য সাংবাদিকদের জানান। গোদালা সাহেবের বেল হওয়ার পরে আজকে ওনার এই প্রথম সব মামলাতে ডেট ছিল। তো যেহেতু আজকে আমাদের ওই গতকাল আইনজীবী জলপাইগুড়ির আইনজীবী কিশোর চন্দ্রের যে নৃশংস হত্যা হয়েছে তার জন্য বার কাউন্সিল থেকে আজকে তো কর্মবিরতি ছিল, আমরা ওইভাবে অ্যাপিয়ার করিনি আজকে, কিন্তু উনি আজকে আদালতে হাজির হয়েছিলেন। এটার আগামী ডেট আবার 29শে জানুয়ারি পড়েছে। সেটা শুনানির সেরকম কোনো কথাও ছিল না, আজকে হাজিরার ডেট ছিল। মামলার তো তদন্ত কমপ্লিট হয়নি এখনও, তো বেলে আছেন যেহেতু এটাতে এত শুনানির কিছু নেই। তো ওটাও আজকে এসেছিলেন, আগামী একটা ডেট পড়েছে, ডেটটা 29শে জানুয়ারি দিয়েছে। ভারত সরকারের সাংসদ এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থে রাজগঞ্জের চাউলহাটির যুব সংঘকে অ্যাম্বুলেন্স দিলেন জলপাইগুড়ির সাংসদ বিজয় চন্দ্র বর্মন। এক অনুষ্ঠানের মাধ্যমে সাংসদ নিজের হাতে ওই ক্লাব কর্তাদের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন। রাজগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের ওই প্রত্যন্ত এলাকায় কোনো অ্যাম্বুলেন্স পরিষেবা ছিল না। প্রায় 30 কিলোমিটার দূরে কোনো রোগীকে শিলিগুড়ি বা জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হতো। এই অ্যাম্বুলেন্স তাদের কিছুটা সুবিধা হবে বলে তারা আশাবাদী। বিজয়চন্দ্র বর্মন বলেন, এখনো অবধি 4টি অ্যাম্বুলেন্স দিয়েছেন তিনি। আগামী জানুয়ারি মাসে আরও 6টি অ্যাম্বুলেন্স তিনি দেবেন এবং তার জেলার প্রতিটি ব্লকে কমপক্ষে 2টি করে অ্যাম্বুলেন্স দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলে তিনি জানিয়েছেন। সাংসদ ছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আহিদার রহমান, তপন দে প্রমুখ। সমাজ উন্নয়নের ক্ষেত্রে মানুষের পাশে থেকে যে কাজ করার যে স্পৃহা এবং সুখ দেখে মানুষের কাছে থেকে তারা যে কাজটা করতে চায় তাদেরকে অবশ্যই আমাদের উৎসাহিত করা দরকার। এবং সেই উপলক্ষে যে অ্যাম্বুলেন্সটি আমার সাংসদ তহবিল থেকে প্রদান করা হয়েছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে যে তারা সঠিক সময়ে আমার কাছে আবেদন জানিয়েছিল। আমি এই অ্যাম্বুলেন্সটি তাদের হাতে তুলে দিতে পেরেছি। উত্তরবঙ্গের মূল অর্থনৈতিক ভিত্তি চা শিল্প বর্তমানে অবহেলার শিকার। বন্ধ হয়ে গেছে বেশ কিছু চা বাগান, ধুঁকছে আরো অনেক বাগান। কর্মহারা হয়েছেন বহু চা শ্রমিক। অনাহারে অর্ধাহারে অপুষ্টিতে ভুগছেন তারা। মৃত্যুর কোলেও ঢলে পড়েছেন অনেক চা শ্রমিক। জলপাইগুড়ি জেলার এমনই এক বন্ধ বাগান বাগড়াকোটে মঙ্গলবার ত্রাণ নিয়ে হাজির হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উত্তরবঙ্গের বন্ধ চা বাগানগুলির অসহায় শ্রমিকদের ও তাদের পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। উত্তরবঙ্গের বিভিন্ন শহরে কংগ্রেসের পক্ষ থেকে চা বাগানের অসহায় শ্রমিকদের সাহায্যের জন্য পথে পথে ঘুরে অর্থ সংগ্রহ করা হয়। সেই অর্থে কেনা প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বন্ধ বাগানগুলিতে। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার বন্ধ থাকা বাগড়াকোট চা বাগানে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেখানে তিনি তার নিজস্ব তহবিলের টাকায়
100 কুইন্টাল চাল, 1500 কম্বল, 25 কুইন্টাল আটা তুলে দেন কর্মহারা চা শ্রমিকদের হাতে। সেই সঙ্গে এই বাগানে মৃত 28 জন চা শ্রমিকের পরিবারের হাতে 5000 টাকা করে তুলে দিলেন অধীরবাবু। ত্রাণবিলির মঞ্চ থেকে বাগানগুলির অচলাবস্থা নিয়ে মালিকপক্ষ ও রাজ্য সরকারকে এক হাত নেন তিনি অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রী বাগানগুলির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ডানকান্স মালিকপক্ষের কাছে রাজ্য সরকার চাঁদা নেয় বলে কটাক্ষ করেন অধীরবাবু। চা বাগানের অচলাবস্থার জন্য কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, দেশের চা শিল্প বিপন্নের মুখে, সেই দিকে কেন্দ্র সরকার সঠিকভাবে নজর দিচ্ছে না। প্রধানমন্ত্রী দেশে থাকার চেয়ে বিদেশে থাকাই বেশি পছন্দ করেন বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর রঞ্জন চৌধুরী বলেন, আগামী কিছুদিনের মধ্যেই কলকাতায় ডানকান্স গোষ্ঠীর দপ্তরের সামনে দলের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হবে। সেই বিক্ষোভ থেকে বাগানগুলি দ্রুত খোলার দাবি জানানো হবে। মিথ্যা কথা বলছে। এখানকার চা বাগানের শ্রমিকদেরকে জিজ্ঞেস করুন, কেউ কি তার মৃত্যুর খবর কি বানিয়ে বানিয়ে বলবে? সবাই তো আর মমতা ব্যানার্জির মতন এত বানিয়ে কথা বলতে শেখেনি। এখানকার আদিবাসী গরিব মানুষ তারা কি বানিয়ে বানিয়ে বলবে যে আমাদের ঘরে মৃত্যু হয়েছে, এখানে না খেতে পেয়ে মারা যাচ্ছে? এখানকার মানুষের চেহারা সে কথা বলছে। আপনারা কি জানেন এখানকার চা বাগানের মানুষের বডি মাস ইন্ডেক্স কি আছে? যেখানে একটা সুস্থ মানুষের বডি মাস ইন্ডেক্স 24 হওয়া, সেখানকার চা বাগানের মানুষের বডি মাস ইন্ডেক্স যাকে বলে BMI সেটা আছে 13-14। এমনি মারা যাবে, এখানে এমনি মারা যাবে। এখানে অপুষ্টিতে মারা যাচ্ছে মানুষ, সবাই জানছে, মুখ্যমন্ত্রী বলবে না। সারদা কেলেঙ্কারির নায়কদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির দাবিতে সোমবার রাজগঞ্জের বিডিওকে স্মারকলিপি দিল বিজেপির রাজগঞ্জ ব্লক কমিটি। এই দিন স্মারকলিপি দেওয়ার আগে সংগঠনের পক্ষ থেকে বিডিও অফিসের সামনে এক বিক্ষোভ সভা করা হয়। তাদের অভিযোগ, সারদায় প্রতারিতরা আজ দিশেহারা, কবে তাদের গচ্ছিত টাকা ফিরে পাবেন তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন। অবিলম্বে বিচার পর্ব শেষ করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার দাবি করা হয়। এছাড়া স্মারকলিপিতে তারা কিছু স্থানীয় সমস্যার কথাও তুলে ধরেছেন। রাজগঞ্জের কালীনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্থায়ী চিকিৎসক রাজগঞ্জ হাট থেকে ভোলাপাড়া পর্যন্ত প্রায় 8 কিলোমিটার বেহাল পাকা রাস্তা মেরামত এবং শাহুডাঙ্গি থেকে আমবাড়ি যাওয়ার পথে করতোয়া নদীর উপর বন্ধ পাকা সেতু নির্মাণের দাবি সহ কয়েক দফা দাবি নিয়ে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দেওয়ার নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজগঞ্জ ব্লক সভাপতি বিধান ঝা, সাধারণ সম্পাদক গোপাল রায়, সঞ্জয় ঘোষ প্রমুখ। জনতা পার্টি রাজগঞ্জ মন্ডল কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি বিজোর কাছে আমরা দিতে এসেছি। প্রথম ইস্যু হলো যে সারদা কেলেঙ্কারি যে নায়কদের যারা অর্থ প্রস্তুত করছে এবং অন্যান্য কোম্পানির মধ্যে যারা জড়িত হয়ে টাকা লুটপাট করেছে তাদেরকে আমরা গ্রেপ্তারের দাবি রাখি 1 নম্বরে। দ্বিতীয় নম্বরে যে তৃণমূল আশ্রিত যে সরকার, তাদের হারমাত বাহিনীরা বিজেপি এবং বিরোধী দলের সঙ্গে যেভাবে সন্ত্রাস করছে, অত্যাচার করছে, মারধর করছে এবং বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, তার প্রতিবাদে আমরা আজকে স্মারকলিপি দিচ্ছি এবং আমরা চাই অবিলম্বে সেই দুষ্কৃতকারীদেরকে গ্রেপ্তার করতে হবে। রাজ্য সরকার কৃষকদের কৃষি পণ্য বিপণনের স্বার্থে বিভিন্ন স্থানে কিষাণ মান্ডি তৈরি করছে। শিলিগুড়িতেও এরকম কিষাণ মান্ডি তৈরি হচ্ছে। সেই উদ্দেশ্য কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। শিলিগুড়ি মাল্লাগুড়ি রেগুলেটেড মার্কেটের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কমিশন এজেন্টস অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা তপন কুমার সাহা বলেন, কিষাণ মান্ডি চালু করার উদ্যোগে তারা খুশি নন, কেননা কিষাণ মান্ডিতে সেই পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে না। কিষাণ মান্ডিতে কৃষকদের পণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ থাকলে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পেতেন। ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকরা কিষাণ মান্ডিতে তাদের কৃষি পণ্য এনে মজুত করার সাহসী পাবেন না বলে মনে করেন তপনবাবু। কেননা আমার মনে হয় রাজ্য সরকার কৃষকের স্বার্থেই বাজারগুলি করেছিলেন, কিন্তু কৃষকের স্বার্থেই বাজার করলে স্বার্থ রক্ষা হবে না। কারণ কিষাণ মান্ডিতে কৃষক তার উৎপাদিত ফসল নিয়ে গেলে যদি সেখানে ক্রেতা না যায় তাহলে সেই মালগুলো তার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে সেগুলো সেখানে ড্যামেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বা ফেলে যেতে হবে। যা মাঝে মধ্যে পেপারে দেখা যায়, রাস্তায় কৃষক তার উৎপাদিত ফসল বিক্রি না হওয়ার কারণে ফেলে দিয়ে আন্দোলন করে। তো এই বাজারগুলোর যথার্থ বাস্তবতা পেত যদি প্রত্যেকটি কিষাণ মান্ডির মধ্যে একটা করে কোল্ড স্টোরেজ গভর্নমেন্ট করে দিতে। তাহলে কি হতো, যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে কৃষক তার উৎপাদিত ফসল রক্ষা করার জন্য সেই কোল্ড স্টোরেজে রেখে সংরক্ষণ করতে পারত। মুখ্যমন্ত্রী সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে রাজগঞ্জের ভোলাপাড়া হাই মাদ্রাসার প্রায় 400 জন ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়। এক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি
আহিদার রহমান। এর আগেও ওই মাদ্রাসার কয়েকশো ছাত্রীকে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন নিগমের পক্ষ থেকে সাইকেল দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যাপক প্রয়াস শুরু হলো। শালবাড়ির একটি বিখ্যাত বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ওই প্রয়াস শুরু করেছে। শালবাড়ির ওই ইঞ্জিনিয়ারিং কলেজে মেধাবী ছেলে মেয়েদের কর্মসংস্থানের বার্তা নিয়ে বিদেশি কোম্পানিগুলো যোগাযোগ শুরু করেছে। উত্তরবঙ্গে বহু মেধাবী ছেলে মেয়ে রয়েছে। তথ্য প্রযুক্তি ক্ষেত্র ছাড়াও অন্যান্য বহু ক্ষেত্রে উত্তরবঙ্গের মেধার অভাব নেই, কিন্তু শিক্ষা পর্ব শেষে উপযুক্ত কর্মসংস্থান না থাকায় বহু মেধা নষ্ট হয়ে যায় উত্তরবঙ্গে। কর্মসংস্থান না হওয়ায় বহু মেধাবী ছেলে মেয়ে হতাশ হয়ে পড়েছেন। এই অবস্থার নিরসনে শালবাড়ির ওই ইঞ্জিনিয়ারিং কলেজ বিশেষ উদ্যোগ নিয়েছে। কলেজের তরফে ডক্টর সুকুমার রায়চৌধুরী মঙ্গলবার জানান, তাদের কলেজ ক্যাম্পাস থেকে ২৬ জন মেধাবী ছাত্রকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে একটি আন্তর্জাতিক কোম্পানি। এইভাবে বিভিন্ন কলেজে যোগাযোগ করে মেধাবীদের কর্মসংস্থানের জন্য তারা প্রয়াস নেবেন। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের অনেক কোম্পানি উত্তরবঙ্গের শিক্ষিত মেধাবীদের দক্ষতা এবার কাজে লাগাতে চাইছে বলেও এদিন সাংবাদিক বৈঠকে জানান সুকুমার বাবু। পুলিশ ও জনসাধারণের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার উদ্দেশ্যে রাজগঞ্জ থানার পক্ষ থেকে দুদিন ব্যাপী প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার সময় এক প্রভাত ফেরির মাধ্যমে খেলার সূচনা করা হয়। প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জ থানার আইসি গৌতম রায়, ওসি সনাতন সিংহ, রাজগঞ্জের বিডিও এনসি শেরপা প্রমুখ। ওসি সনাতন সিংহ জানান, সরকারি নির্দেশে 2 দিনব্যাপী ফুটবল, ভলিবল ও ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। রাজগঞ্জ ব্লকের গ্রামগঞ্জ থেকে বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেছে। এই খেলার মাধ্যমে পুলিশ ও সাধারণ জনগণের সাথে একটি ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তোলাই তাদের উদ্দেশ্য বলে তিনি জানান। সরকারের নির্দেশে আমাদের গ্রামের পুলিশ যে সম্পর্ক, পুলিশ পাবলিকের যে সম্পর্ক, তার উপরে কিছু স্পোর্টস মিট করার জন্য নির্দেশ ছিল, সেটা আজকের থেকে শুরু হচ্ছে। এবং আমরা আজকে 6টা টিম ফুটবল এবং 6টা টিম ভলিবল আমরা শুরু করছি। টোটালটাই আমাদের এই থানার 6টা অঞ্চলের, এবং আজকে 9টা থেকে স্টার্ট হওয়ার কথা। এবং আজকে সকালবেলা প্রভাত ফেরি হলো, এবং আজকে সারাদিনই খেলা হবে, এবং আগামীকাল ক্রিকেট খেলা হবে 6টা টিমের। এবং বিকেলবেলা আমরা প্রত্যেকটা টিমের যে যারা যারা উইনার্স এবং রানার্স থাকবে তাদের আমরা ট্রফি দিয়ে তাদের ধন্যবাদ জ্ঞাপন করব। শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে প্রথম বর্ষ বাদল ভট্টাচার্য আন্তর্জাতিক ওপেন রেটের দাবা প্রতিযোগিতা। 25শে নভেম্বর থেকে শিলিগুড়ি খালপাড়া এসপি মুখার্জি রোডের সাহু ভবনে আয়োজিত হবে আন্তর্জাতিক মানের এই দাবা প্রতিযোগিতা। চলবে 29শে নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কমিটির চেয়ারম্যান নান্টু পাল জানিয়েছেন, আন্তর্জাতিক এই দাবা প্রতিযোগিতায় ভারতের পাশাপাশি নেপাল, ভুটান ও বাংলাদেশের খেলোয়াড়েরা অংশগ্রহণ করবেন। খেলায় মোট 2,40,000 টাকা বিজয়ী খেলোয়াড়দের পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন নান্টুবাবু। ইন্টারন্যাশনাল ওপেন রেটেড চেস টুর্নামেন্ট একটা বড় আকারে হচ্ছে, সেটা আগামী 25 থেকে 29শে নভেম্বর হবে সাহু ভবনে। ইতিমধ্যে আমাদের কাছে 4টে দেশ আসবে বলে জানিয়েছেন, নেপাল, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া। এবং এই তারা রেটিং টুর্নামেন্টের মাধ্যমে আমাদের যারা ন্যাশনাল খেলেছেন, অলরেডি ইন্টারন্যাশনাল খেলেছেন, তাদের মধ্যে প্রায় রেটিং এ আছে 2300 তারা আছেন। তারা আমাদের এই টুর্নামেন্টে আসছেন। তার 4 জন, একজন FM, একজন আসছেন, আর 3 জন আসছেন IM। পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে পাহাড়ের 3 মহকুমায় পদযাত্রা করছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। মঙ্গলবার সেই পদযাত্রা 53 দিনে পৌঁছলো। কালিম্পংয়ের ঝালংয়ে মঙ্গলবার এই পদযাত্রা পৌঁছায়। সেখানে মোর্চা সুপ্রিমো জানিয়ে দিলেন, জিটিএ খারিজ করার সময় এসেছে, গোর্খাল্যান্ডই লক্ষ্য। সেই লক্ষ্যে 4 সদস্যকে নিয়ে বুধবার ফের দিল্লি যাচ্ছি আমরা। পাহাড়ের 3 মহকুমা নিয়ে আলাদা রাজ্যের দাবিকে কোনোভাবেই রাজ্য মানবে না বলে বারংবার জানিয়েছে। এ নিয়ে গুরুংয়ের সাফাই, আলোচনা রাজ্যের সাথে নয়, কেন্দ্রের সাথে চলছে। রাজ্য জিটিএ চালাতে দিচ্ছে না, বহু দপ্তর বারংবার বলেও হাতে আসেনি। আমরা রাজ্যের বদলে দিল্লির সাথেই কথা বলে দাবি আদায়ের লক্ষ্যে এগোতে চাইছি। উত্তর নিউজ শেষ করার আগে দেখে নেব হেডলাইন্স আরও একবার। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দ্রুত আরোগ্য কামনায় এবার হোমযজ্ঞ এবং দরিদ্র নারায়ণ সেবা। ফের ফুলবাড়িতে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ, মৃত 1। শিলিগুড়িতে 161টি পরিবারের হাতে ঘর তৈরির চেক মেয়রের। শিলিগুড়ি ডাস্টবিনের শহর, না পারলে ছেড়ে দিন, বামবোর্ডের দিকে আঙুল নান্টুর।
আইনজীবী খুনের জের, গোটা রাজ্যের সঙ্গে কর্মবিরতি শিলিগুড়িতেও। পোকা সংক্রমণের জেরে বহু কমলার বাগান নষ্ট, দার্জিলিং কমলার সুনাম ধ্বংসের পথে। এখনকার মতো উত্তরণ নিউজ এ পর্যন্ত। পরবর্তী থাকবে আরো সংবাদ, ততক্ষণের জন্য সঙ্গে থাকুন উত্তরণ, উত্তরের প্রাণস্পন্দন। নমস্কার।